আন্তর্জাতিক মহলে দেশীয় শ্রমিকদের কর্মসংস্থান, শ্রমবাজার, কর্মী প্রেরণ সহ রেমিটেন্সের নানা বিষয় যখন আলোচনায়, কোন দিকে যাচ্ছে দেশের শ্রমবাজার? সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশ্বাস শোনা গেলেও বাস্তবতা কোন দিকে এগোচ্ছে? স্বাগত জানাচ্ছি এখন চলতিতে। সাথে আছি আমি কামরুল হাসান জনি। কথা বলছি সমসাময়িক আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া অত্যন্ত নির্ভরযোগ্য একটি শ্রমবাজার। এখানে আমরা যতটুকু জানি যে বাংলাদেশি শ্রমিকরা তাদের কৃষি সেক্টর, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিভিন্ন সেক্টরেই কাজ করে যাচ্ছেন। মালয়েশিয়ায় এবার যেসব দেশ থেকে কর্মী নেবে তার মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। তবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া কেমন হবে, কবে নাগাদ এই বাজার খুলবে, এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। সম্প্রতি সিলেটে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ঘোষণা দেন। তাতেই দেশটিতে যেতে আগ্রহী ও শ্রমিক প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। তবে 2024 সালের পর থেকে এই শ্রমবাজার বন্ধ হওয়াতে আমাদের নতুন করে বাংলাদেশি শ্রমিকরা সেখানে যেতে পারছেন না। বিভিন্ন সময়ে আলোচনা এসেছে এবং আমরা যতটুকু জেনেছি যে দীর্ঘ 20 বছর ধরে এই শ্রমবাজার আমাদের অবদান রাখার পরেও শুধুমাত্র সিন্ডিকেট প্রথার কারণেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই শ্রমবাজার। এবং 2024 সালে শেষ যখন শ্রমবাজার বন্ধ হয় তখনও শোনা গিয়েছে সিন্ডিকেটের কারণে বিপুল পরিমাণ অর্থ তারা হাতিয়ে নেওয়ার কারণেই এই শ্রমবাজারকে মূলত তারা বন্ধ করে দেয়। এবং এই শ্রমবাজার খোলার জন্য অন্তর্বর্তী সরকার যেভাবে চেষ্টা চালিয়ে গেছে, পরক্ষণে দেখা গেছে যে বিএনপি সরকার গঠন করার পর নতুন করে আবারও আলোচনা আসে এই শ্রমবাজারটি খোলার। এবং আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী একবার দেশটিতে সফর করে এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মালয়েশিয়া সফর করেছেন। সেখানেও আলোচনা ছিল এবং উল্লেখ করার মতো ছিল যে যেন এই শ্রমবাজার উন্মুক্ত হয়ে যায় এবং এই শ্রমবাজার উন্মুক্ত করার জন্যই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি বৈঠক করেন এবং আলোচনা হয় যে মালয়েশিয়া শ্রমবাজার যেন আবারও উন্মুক্ত করা হয়। তবে কিছু আনুষঙ্গিক তাদের অভ্যন্তরীণ যে জটিলতা এখনো সেগুলো কাটিয়ে উঠতে পারেনি। আমরা যতটুকু দেখেছি এই শ্রমবাজার নিয়ে আগ্রহের কমতি নাই আমাদের যারা সে দেশটিতে যারা শ্রমিক আছেন। এবং তারা সবসময় বলে এসেছেন যে কলিং ভিসার যে প্রক্রিয়া, এই কলিং ভিসা যদি খুলে যায় তাহলে সেখানকার শ্রমিক যে যাতায়াত এটি আসলে আরও সহজ হয়ে যাবে। তবে সবসময় আমরা যেটি দেখে এসেছি মালয়েশিয়ার শ্রমবাজার যখনই উন্মুক্ত হয় কিংবা যখনই উন্মুক্ত হওয়ার জন্য এটি আলোচনায় আসে তখনই কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের থেকে টাকা নিয়ে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রতারণায় তারা আসলে শিকার হন। এবং আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার দেখেছি সরকারিভাবেও আমাদের যারা শ্রমিক আছেন, সরকারিভাবে যাদেরকে আসলে সেই দেশটিতে প্রেরণ করা হয় তাদেরকে প্রেরণের আগেই বিভিন্ন সময় আর্থিক লেনদেন সম্পন্ন করে তাদের আসলে যাত্রা পরবর্তীতে আমরা দেখি বিঘ্নিত হয়ে থাকে। এবং সবকিছু মিলিয়ে যে আসলে মালয়েশিয়া শ্রমবাজার যে আকাঙ্ক্ষার জায়গা কিংবা এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমাদের যে রেমিটেন্সের জায়গা, আমরা দেখেছি যে বিগত কয়েক বছর আমরা লক্ষ্য করছি যে মালয়েশিয়া যে রেমিটেন্স প্রেরণকারী যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে মালয়েশিয়া কিন্তু বর্তমানে প্রথম 5টি দেশের ভিতরে কিন্তু মালয়েশিয়া আছে। এবং আমরা যদি একটু হিসেব করতে যাই সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে কিন্তু মালয়েশিয়াকে আমরা এখন এই তালিকায় রেখেছি। এবং আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য বলছে সেখানেও দেখা যায় যে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে আমাদের আসলে বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে। কিন্তু সেক্ষেত্রে বিগত কয়েক বছর যাবৎ যখন মালয়েশিয়ার এই শ্রমবাজার বন্ধ হয়ে যায় তখন সেখানকার শ্রমিকরাই অভিযোগ করছে আসলে এই রেমিটেন্স প্রেরণের যে প্রবণতা আছে এটি আসলে কমবে কিনা কিংবা আদৌ এই রেমিটেন্স ঠিকঠাক আসবে কিনা। সেক্ষেত্রে তাদেরও দাবি, তারাও বিভিন্ন সময় দাবি করে আসছে মালয়েশিয়ার মতো দেশটিতে যেভাবে আসলে যতটুকু চাহিদা আছে সেখানে এই চাহিদা মোতাবেক আমাদের আসলে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে না, কিংবা যখনই শ্রমিক যাওয়ার এই প্রক্রিয়ার কথা আসে তখনই আসলে সিন্ডিকেট প্রথার কথা আসে। আমরা বিভিন্ন সময়ে যারা অভিবাসন সেক্টরে আছেন, যারা অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করেন কিংবা অভিবাসী কর্মীদের যে সুরক্ষা নিয়ে কাজ করেন, তাদের যে সমস্যাগুলো নিয়ে কাজ করেন, তারা সবসময় বলে আসছেন যে আসলে মালয়েশিয়ার শ্রমবাজারটি ঘিরে কিন্তু সবসময় দেখা যায় যে সিন্ডিকেট প্রথা, এই সিন্ডিকেট প্রথা আসলে তৈরি হয়ে যায়। অন্যান্য যে শ্রমবাজারগুলো আছে এইসব শ্রমবাজারে কিন্তু এই সিন্ডিকেটটা দেখা যায় না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু এই সিন্ডিকেট প্রথা আসলে সেভাবে আনুষ্ঠানিকভাবে দেখা যায় না যতটুকু আনুষ্ঠানিকভাবে দেখা যায় মালয়েশিয়ার শ্রমবাজারে। এবং মালয়েশিয়ার শ্রমবাজার সবসময় কিন্তু এই সিন্ডিকেটের যেই লাল পিতায় বদ্ধ থাকার কারণে মূলত লাল পিতার আমরা যদি এটাকে এইভাবে যদি বলতে চাই যে আসলে মালয়েশিয়ার শ্রমবাজার বরাবরই সিন্ডিকেটের দখলে থাকার কারণেই মূলত এই শ্রমবাজারের উপরে আসলে সেখানকার সরকার
সবসময় একটা প্রয়োগ করে। এবং আরেকটি বিষয় যদি আমি এখানে যদি যোগ করতে চাই যে আসলে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে আমরা আসলে বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে সেখানে আসলে দেশটির সরকার বলছেন যে যারা আসলে বৈধ ভাবে সেখানে বসবাস করছেন তাদের কর্মের একটি সুযোগ সুবিধা সেখানে আছে, এবং অবৈধ যারা হচ্ছেন কিংবা যাদের আসলে আমরা যদি এটিকে বলতে চাই যে আসলে যারা আনডকুমেন্টেড হয়ে আসলে দেশটিতে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিছু জটিলতা আমরা দেখছি যে সেখান থেকে তাদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করা হচ্ছে। এবং আমরা গত কয়েকদিন দেখছি যে সেই তালিকায় বাংলাদেশি কর্মীরা রয়েছেন। এবং সবকিছু মিলিয়ে যেটি আসলে আলোচনার বিষয় এটি হচ্ছে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় দেশটিতে শ্রমিক প্রেরণ করতে চাই সেক্ষেত্রে আসলে যে বিষয়গুলোর উপরে সরকার বিশেষভাবে দৃষ্টি দিতে পারে এটি হচ্ছে আসলে সেখানে আসলে কোন কোন জায়গাগুলোতে শ্রমিক প্রেরণের জন্য দ্বার খোলা আছে, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে শ্রমিকদের চাহিদা আছে, বিশেষ করে এই দিকটা যদি নির্বাচন করে সরকার যদি আরো বেশি সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কোন বিষয়গুলোর উপরে নিশ্চিত হবে এবং কোন কোন খাতগুলোকে প্রথমে প্রাধান্য দেবে, বিশেষ করে দক্ষতা উন্নয়নের জন্য আসলে শ্রমিকদেরকে কতটুকু কারিগরি প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে, বিশেষ করে সরকারের যে টিটিসি গুলো আছে সেই টিটিসি গুলোর আসলে ভূমিকা কেমন হবে, এবং মালয়েশিয়া শ্রমবাজারের জন্য কর্মীদেরকে প্রেরণের আগে তাদেরকে আসলে কতটুকু দক্ষ করে গড়ে তুলবে এবং কোন কোন খাতগুলোর উপরে গুরুত্ব দেবেন, এই বিষয়গুলো আসলে এখনো পর্যন্ত সমন্বয়ের একটি ব্যাপার রয়ে গেছে, যেটি আসলে যে জনশক্তি রপ্তানির সঙ্গে যারা জড়িত আছেন কিংবা অভিবাসন বিশেষজ্ঞ যারা আছেন তারা আসলে এই বিষয়ের উপরে বরাবরই নজর দিয়ে আসছেন যে আসলে একটি দেশে আমরা যখনই কর্মী প্রেরণ করব সেই দেশে কর্মী প্রেরণের আগে আমরা আসলে কতটুকু তাদের সক্ষমতা যাচাই করছি কিংবা তাদেরকে আসলে কতটুকু দক্ষ করে গড়ে তুলছি এই বিষয়টি বরাবরই বলে আসছে। এবং আমরা যতটুকু দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে যখনই আমাদের কর্মী প্রেরণের কথা আসছে, এবং আমরা শুধু কেবল আমরা আসলে আমরা যেটি দেখিয়ে আসছি যে যখনই বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের কথা আসে তখনই বাংলাদেশ বরাবরই সংখ্যার হিসেব করে, কিন্তু যারা অভিবাসন বিশেষজ্ঞ আছেন তারা বলছেন আসলে সংখ্যার এই গণনার হিসেব থেকে বের হয়ে বাংলাদেশকে আসলে দক্ষ শ্রমিক কিভাবে প্রেরণ করতে হবে কিংবা দক্ষ শ্রমিক কিভাবে গঠন করতে হবে এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। বিশেষ করে যে সরকারের টিটিসি গুলো আছে প্রায় শতাধিক টিটিসি বর্তমানে কার্যকর আছে সরকারের, যেখানে আসলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদেরকে, কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার পেছনে যে গল্পটি আসলে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কিংবা আমরাও বিভিন্ন সময় সশরীরে গিয়ে আসলে যা দেখি বা মাঠ পর্যায়ে আমরা যতটুকু দেখছি যে এই সকল টিটিসি গুলো আসলে আন্তর্জাতিক পর্যায়ে শ্রমিক প্রেরণের জন্য কতটুকু তাদের আসলে সক্ষমতা আছে, এই সক্ষমতার জায়গায় কিন্তু সবসময় একটি প্রশ্ন এসে যায়। সেক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যখন আসলে আলোচনা হচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারে কিভাবে আমরা শ্রমিক পাঠাবো কিংবা কোন ধরনের শ্রমিকদের আসলে সেসব বাজারে এই বাজারে আসলে চাহিদা আছে, এই চাহিদা মোতাবেক আমরা কি আসলে সেখানে শ্রমিক প্রেরণ করতে পারছি কিনা বা এই শ্রমিক প্রেরণের জন্য আমাদের আসলে শ্রমিকদেরকে কতটুকু দক্ষ করতে হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলতে চাই সেই দেশটিতে আসলে কৃষি খাতে ব্যাপক পরিমাণ শ্রমিকের প্রয়োজন পড়ে, সেখানে আসলে টেকনিশিয়ান পেশায় ব্যাপক পরিমাণ শ্রমিকের প্রয়োজন পড়ে, এবং আমরা যতটুকু দেখেছি দেশটির বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের শ্রমিকরা সেখানে কাজ করেন, সেক্ষেত্রে আমাদের শ্রমিকদেরকে এইসব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা হিসাব রক্ষক পেশায় যে শ্রমিকদের যে সেখানে চাহিদা আছে এই যে চাহিদার জায়গাগুলোতে আমরা আসলে কতটুকু তাদেরকে দক্ষ করে গড়ে তুলছি এবং এই দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের টিটিসি গুলো আসলে কতটুকু সক্ষম, আমাদের এইসব টিটিসি গুলোতে আসলে জনবল সংকট আছে কিনা, সবকিছু মিলিয়ে সরকারের আসলে এখানে একটা সমন্বয়ের জায়গা সবসময় বলছেন যে আসলে সরকার কতটুকু সমন্বয় করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি আমরা সবসময় বলে আসছি যে যখনই মালয়েশিয়ার শ্রমবাজারের কথা আসে তখনই কিন্তু সিন্ডিকেটের কথা চলে আসে, এবং সিন্ডিকেটের কারণে যারা সিন্ডিকেটের মেম্বার আমরা প্রথম থেকে শুনে আসছি যে আসলে বর্তমানে 100টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেট সেই দেশটির সঙ্গে আসলে সম্পৃক্ত আছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু যে কর্মীরা আছেন তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয় সবসময়। তবে সরকার যদি এই জায়গাটিতে একটি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে পারে যে আমাদের আসলে যারা কর্মী যাবেন, যারা আমাদের দেশ থেকে যারা সেই দেশে কর্মসংস্থানের জন্য যাবেন, তারা যদি তাদের সুনির্দিষ্ট কর্মক্ষেত্র যদি নিশ্চিত থাকে, তাদের বেতন কাঠামো, তাদের নিরাপত্তা এবং তাদের জন্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো সেখান থেকে দেওয়ার আসলে প্রয়োজন প্রাতিষ্ঠানিকভাবে সেগুলো নিশ্চিত আছে কিনা, এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারে এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে যদি সরকার একটি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে পারে তবেই এই শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশ বড় ধরনের একটি বাংলাদেশের জন্য বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হবে, এবং বাংলাদেশের যারা শ্রমিকরা যারা কর্মসংস্থানের জন্য দেশটিতে যেতে চাইছেন বা যাবেন
তাদের জন্য আসলে একটি সুযোগ তৈরি হবে বলে আমরা মনে করছি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বর্তমানে এখন আপডেট পরিস্থিতি কি আছে সে সম্পর্কে আপনারা কিন্তু বিস্তারিত ধারণা পেয়েছেন। মালয়েশিয়ার বর্তমান এখন পরিস্থিতিটা আসলে কোন জায়গাতে। আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন আপনাদের জন্য বেশ ভালো খবর এটাই যে মালয়েশিয়া থেকে খুব শীঘ্রই কিন্তু বেশ কিছু প্রতিনিধি আসছেন বাংলাদেশের সাথে কথা বলতে, এবং বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কথা বলে তারা একটা বিস্তারিত বিষয় আশয় সম্পর্কে সার্বিক দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত তারা কিন্তু নেবে বাংলাদেশ থেকে তারা কোন কোন সেক্টরে কর্মীগুলো নিতে পারে, কত পরিমাণে কর্মী তারা নেবে এবং কবে থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট করছে, সকল ধরনের বিষয় আশয়গুলা খুব শীঘ্রই কিন্তু জানা যাবে। আর এটা কিন্তু এ মাসের ভিতরে হওয়ার কথা আছে। এখন দেখা যাক, এ মাসের আর বেশি সময় নেই, অল্প কয়েকদিন সময় আছে। এখন এর ভিতরে হবে কিনা এটাও কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তারপরেও এখন বিস্তারিত নতুন যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করছি। যারা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো আমাদের থেকে পেতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। আর যারা মালয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো জানতে চান তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।